হাসিনাকে 5 বছরের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটা ভারত নীল নকশা আঁকলো। এটা তো আমার কথা না, গোপন সেই বৈঠকের কথাগুলো আজকে ফাঁস হয়ে গেছে। আপনারা দ্য মিরর এশিয়ান নিউজটা পড়েন, আপনারা সব পুঙ্খানুপুঙ্খানু পাবেন। ওইখানে ভারতের ডিফেন্সের লোক ছিল। সমালোচনা করা আর ক্ষমতায় বসে মানুষের দাবি দাওয়া পূরণ করা দুইটা টোটালি দুই জিনিস। মাত্র 2 মাসের মাথায় এই জিনিসটা সম্ভবত বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যখন নিউজটা করছি, স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন সেটা এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের বাসভবনের সামনের দৃশ্য। ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 2 মাস হতে চলল। এর মধ্যে সবকিছু লডর ভডর হয়ে গিয়েছে। এখন এই লডর ভডর যে শব্দটি, এটি মূলত চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ এবং সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসেছিলেন তখন প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে এলোমেলো, বিশৃঙ্খল, অরাজকতা এবং অস্থিরতা, এগুলো দেখে তিনি অনেকটা হতাশাস হয়ে বলেছিলেন যে সাবেক স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার সবকিছু লডর ভডর করে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তার মানে হলো ডক্টর ইউনূস সাহেব বর্তমানের আমাদের সরকার, উনি যখন প্রধান উপদেষ্টা হয়েছে বাংলাদেশে, তারপর থেকে কি ভাই শান্তিতে আছে? শান্তিতে নাই। একের পর এক চাপ তার মাথার উপরে ভর করছে, একের পর এক দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমে আসছে এবং কি তার বাসভবন ঘেরাও করছে। আজকে কিন্তু একটা দাবি নিয়ে তার বাসভবন ঘেরাও করেছে, এটা আপনারা জানেন। আরে একটা মানুষ কেবলমাত্র চেয়ারে বসছে, তার একটা গোছায়া গাছায়া সব কিছু নিয়ন্ত্রণে আনার সিস্টেম করা দরকার না? সেই সুযোগটা হয়তো তিনি আর পাবেন না, হয়তো অচিরেই নির্বাচনটা দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি রাজনৈতিক কোনো আলোচক নয়, সেই রাজনৈতিক আলোচনাও করব না। গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। ভারতের গোপন কিছু তলানির রহস্য ফাঁস করেছে তারেক রহমান। আপনারা খুব ভালো করে তাকে চেনেন, গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী। এবং কি ডক্টর ইউনূস সাহেব নাকি খুব ভুল করছে, বা সে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হওয়ার পর কী কী ভুল কাজগুলো করছে বা অগ্রসর হচ্ছে, বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গোলাম মোল্লা রনি এবং নাইমের একটি ভিডিও। চলুন আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি। হাসিনাকে 5 বছরের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটা ভারত নীল নকশা আঁকলো। এটা তো আমার কথা না, গোপন সেই বৈঠকের কথাগুলো আজকে ফাঁস হয়ে গেছে। আপনারা দ্য মিরর এশিয়ান নিউজটা পড়েন, আপনারা সব পুঙ্খানুপুঙ্খানু পাবেন। ওইখানে ভারতের ডিফেন্সের লোক ছিল, সুশীল সমাজ ছিল, বড় বড় সাংবাদিক ছিল, ব্যবসায়ীরা ছিল এবং অল পার্লামেন্টারিয়ান ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল। গতকাল ভারতে একটা গোপন মিটিংয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যম মিরর এশিয়াতে আসছে, যেই গণমাধ্যমে উঠে এসেছে যে ভারতের অল পার্লামেন্টারিয়ান তারা একটা গোপন মিটিং করেছে, শেখ হাসিনাকে তারা কীভাবে রিসেটেল করবে অথবা পুনর্বাসন করবে, এই বিষয়ে মিটিং হয়েছে। তারা সেখানে 1971 সালে ভারত যে এই আওয়ামী লীগকে জায়গা দিয়েছিল এবং এর পরবর্তী বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদেরকে ভারত জায়গা দিয়েছিল, এই বিষয়ে পুনরায় আলোচনা করেছে যে এইবারও তারা ভারত আওয়ামী লীগকে জায়গা দিবে কিনা। এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত যে ভারত একটা পরিকল্পনা নিতে যাচ্ছে, যেই পরিকল্পনা হলো হাসিনাকে তারা পুনর্বাসন করতে চায়। এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দুটা বিষয় আসছে তারা, একটা হলো 2 থেকে 3 বছর সময় একটা টাইম ফ্রেম উল্লেখ করেছে, আর একটা হলো 5 বছরের টাইম ফ্রেম উল্লেখ করেছে। এই দুটা টাইম ফ্রেম, একটা টাইম ফ্রেমকে তারা বলেছে যে 2-3 বছরের মধ্যে ক্ষমতা যদি পরিবর্তন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আর একটা বলছে 5 বছর যদি ক্ষমতা হয় তাহলে এই 5 বছরের মধ্যে তারা একটা এজেন্ডা হাতে নিছে, এই 5 বছরের মধ্যে বিএনপিকে তারা অজনপ্রিয় করতে চায়। অজনপ্রিয় করে তারা হলো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়, যেটা 2008-9-এর দিকে যে ঘটনাটা ঘটছে, যে হাসিনাকে যেভাবে বিএনপিকে অজনপ্রিয় করে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করে তারা হাসিনাকে ক্ষমতায় আনলো, ঠিক একইভাবে ভারত একটি পরিকল্পনা ফাঁস হয়েছে, সেটি 5 বছরের সময় নিতে চায় এবং 5 বছরের মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করবে। যেহেতু আমাদের এই মিডিয়া গণমাধ্যমগুলো ভারতের আজ্ঞাবহ, হাসিনার তৈরি করা, তাই এই মিডিয়াগুলো বিএনপিকে জনপ্রিয় করা থেকে অজনপ্রিয় করার একটা এজেন্ডা হাতে নিয়ে কাজ করছে। এখানে দুটো টাইম ফ্রেম আমি একটু আগে বললাম, 5 বছর এবং 2 থেকে 3 বছর। এই যে দুটা, বাস্তবে তারা বাহ্যিকভাবে বলেছে 5 বছর সময় যদি লাগে হয় তাহলে এর মধ্যে বিএনপি অজনপ্রিয় হবে, কিন্তু বাস্তবে তারা ওই 2-3 বছর ধরেই আগাবে। 2 বছরের মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করবে তারা, তাদের মিডিয়া দিয়ে, তাদের গণমাধ্যম দিয়ে, এটা তাদেরই আছে এখনও। এবং এখানে এরই অংশ হিসেবে 56 জেলায় তারা হলো আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিয়েছে। প্রত্যেকটা কাজ ভারতের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, প্রত্যেকটা কাজ। এবং এই সরকারের উপদেষ্টা যারা কিনা ভোট ছাড়া, কোনো আন্দোলন ছাড়া, এবং তারা এই আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না, একটা করে উপদেষ্টার ফেসবুক আইডি নেন, গিয়ে দেখবেন 19 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এরা কোনো কর্মকাণ্ড করে নাই, আন্দোলনের পক্ষে কোনো কর্মকাণ্ড করে নাই।
যারাই এই বাংলাদেশে 19 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত মুখ চুপ রেখেছিল এত অত্যাচারের পরে, এত নিপীড়নের পরে, তারাই হাসিনার দালাল। যারাই মুখ চুপ করে রাখছিল তারাই হাসিনার দালাল। সার্জিস আব্দুল্লাহ এরাও মুখ চুপ করেছিল এই সময়, এরাও হাসিনার কাছে আত্মসমর্পণকারী ছিল। এরা সবাই মিলে আজকে হাসিনার এজেন্ডা বাস্তবায়নের একটা নীল নকশা এঁকেছে। অনেকে সহজভাবে বলবে যে ক্ষমতার লোভে আমরা এই কথাগুলো বলছি। আমরা আসলে ক্ষমতার লোভে না, আমরা হাসিনা পতন আন্দোলনে যে সক্রিয় ভূমিকা পালন করছি, ওইখান থেকে হাসিনা আমাদের উপর যে প্রতিশোধ নেবে সেই জায়গা থেকে আমরা সচেতন আছি। আমরা ওই জায়গা থেকে বলছি যে এই যে হাসিনাকে ক্ষমতায় আনার জন্য একটা নীল নকশা করছে, হাসিনাকে 5 বছরের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটা ভারত নীল নকশা আঁকলো, এটা তো আমার কথা না, গোপন সেই বৈঠকের কথাগুলো আজকে ফাঁস হয়ে গেছে। আপনারা দ্য মিরর এশিয়ান নিউজটা পড়েন, আপনারা সব পুঙ্খানুপুঙ্খানু পাবেন। ওইখানে ভারতের ডিফেন্সের লোক ছিল, সুশীল সমাজ ছিল, বড় বড় সাংবাদিক ছিল, ব্যবসায়ীরা ছিল এবং অল পার্লামেন্টারিয়ান ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল। ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে কোনো জাতপাত দেখে না, সব দল মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। না বিজেপি না কংগ্রেস, কাউকে বিশ্বাস যদি করেন ধরা খেয়ে যাবেন। এরা কেউই বাংলাদেশের পক্ষে না এবং সেই ষড়যন্ত্রই হচ্ছে। আপনারা আমাদের এই কথাগুলোকে মূল্যায়ন করছেন না। যখন 1 মাস আগে বলেছিলাম যে এরকম ঘটনা ঘটবে, তখন কিন্তু আপনারা আমাকে গালিগালাজ করেছিলেন। আজকে কিন্তু ঠিকই বাস্তবতা বলছেন। আজকে যেটা বলছে সেটা 3 মাস পরে, 1 মাস পরে আপনারা বুঝবেন। আমি গতকাল বলেছিলাম 3 মাস সময় দিলাম, এই 3 মাসের মধ্যে নাগরিকরা বুঝতে পারবে যে কেন দ্রুত ভোট হওয়া দরকার, কিভাবে এই সরকারের বিভিন্ন প্রতিনিধিরা, এজেন্টরা ভারতের হয়ে কাজ করছে। আপনারা সবই দেখেছেন বাণিজ্য মন্ত্রী কিভাবে ভারতে দালালি করছে, সবার কাছে প্রমাণিত, আর প্রমাণ করার কিছু নাই। এবং এই সালেহ সাহেব সে বলে যে আমরা নাকি আবেগ থেকে ভারতের বিরোধিতা করছি। আবেগ থেকে ভারতের বিরোধিতা, এই আন্দোলনে 15 বছর ধরে হাসিনাকে বাংলাদেশের উপর জুলুম করার ক্ষেত্রে সহযোগী ছিল ভারত। আমরা ভারতের প্রতি কেন আবেগে, আমরা বুঝি। স্বর্ণা দাস জয়ন্তকে গুলি করে হত্যা করলো সীমান্তে, সেই আবেগ আমাদের মধ্যে আছে। আমরা আন্দোলন করে আহত হয়েছি, আমাদের মধ্যে কি আবেগ এটা আমরা জানি। আমাদের ভাইরা মরেছে, আমাদের কি আবেগ এটা আমরা জানি। আজকে আমাদেরকে বলে আবেগী, এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে লাথি মেরে এখান থেকে বিদায় করা উচিত ছিল, কিন্তু এখনও তারা আছে। কেন? কারণ ভারতে দালালি করছে। এখন ইলিশ পাঠাচ্ছে না, এইটাও ভারতকে খুশি করার জন্য। তারা দীর্ঘদিন অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চায়, এইটাকে লাইন ক্লিয়ার করার জন্য যতভাবে ভারতে দালালি করা দরকার সব করবে। হাসিনা যেভাবে ভারতে দালালি করেছে, আজকে হাসিনার ভারপ্রাপ্ত দালাল হলো এই উপদেষ্টাদের কিছু অংশ। আমাদের ইউনূস স্যারের প্রতি কোনো বিদ্বেষ নাই, তার প্রতি অসম্মান নাই, কিন্তু এই উপদেষ্টারা কিভাবে আসলো? বিধান রঞ্জন দায় হাসিনার নিয়োগ করা আমলা, সে কিভাবে এখানে হলো? সুপ্রদীপ চাকমা হাসিনার নিয়োগ করা আমলা, সে কিভাবে হলো? আলী ইমাম মজুমদার হাসিনার পেইড দালাল, সে কিভাবে এখানে উপদেষ্টা হলো? এই উত্তরগুলো দিতে যেহেতু পারেন না, সেহেতু এটা বিশ্বাস করার চেষ্টা করেন যে হাসিনার শিকড় এবং ক্ষমতা এই উপদেষ্টাদের মধ্যে বিস্তার করছে, যারা এখানে বিরোধী শক্তিকে অজনপ্রিয় করে দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় এবং সেই ক্ষমতা শেষে হাসিনার হাতেই ক্ষমতা দিতে চায়। সমালোচনা করা আর ক্ষমতায় বসে মানুষের দাবি দাওয়া পূরণ করা দুইটা টোটালি দুই জিনিস। মাত্র 2 মাসের মাথায় এই জিনিসটা সম্ভবত বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যখন নিউজটা করছি, স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন সেটা এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের বাসভবনের সামনের দৃশ্য। শত না, সম্ভবত হাজার এখানে যারা আছেন চাকরি প্রত্যাশী, সরকারি চাকরি প্রত্যাশী, যারা দাবি করছেন যে সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা 35 করা। আর বিপরীতে আমরা দেখছি এখানে পুলিশ আনসার, তারা এই মুহূর্তে আছে। তবে পুলিশের সামনে মানে যারা এখানে বিক্ষোভকারীরা আছেন, শার্ট খুইলা গুলি করেন ঠিক এই লেভেলে আছে। তবে আমরা আগের সেই পুলিশকে দেখছি না, আনসারদেরকেও আগের মতো দেখছি না যে খুব শক্তভাবে এই আন্দোলনটাকে বা বিক্ষোভটাকে দমন করার সক্ষমতা রাখেন। পুলিশ 1 কাইক আগাইলে 3 কাইক মানে পেছনে চলে যাচ্ছে। বিক্ষোভকারীরা পারে না, পুলিশকে পিটানোর একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এই হচ্ছে বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের সরকারের, তারা যদি দেখেন বর্তমান অবস্থা। এখন কেউ যদি বলেন তাদেরকে কেন পিটে না, পুলিশ কেন গুলি করে না, ঠিক একই দৃশ্য আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু ঘটছে। তখন আওয়ামী লীগ সরকার এগুলোতে পুলিশ ব্যবহার করছে, তখন কিন্তু পুলিশ সমালোচনার মুখে পড়েছে। তো এখন আসলে এই বিষয়গুলো কে সামলাবে? এটা কি সমন্বয়করা সামলাবে নাকি আসলে কে সামলাবে? দর্শক, আমরা যদি দেখছি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারীরা এই মুহূর্তে উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে। শাহবাগে প্রথমে অবস্থান ছিল, সেখানে অবস্থান করার পর তারা এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করছে। আর সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আর শাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানেই আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে, আর এতেই বিক্ষোভে প্রকাশ করে আপনার যেখানে যারা আন্দোলনকারী আছেন। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ইসরাইল হাওলাদার বলছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করা কিন্তু নিষিদ্ধ বা এটার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে চলে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কি সেখানে কোনোভাবেই আমরা তাদেরকে থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি, তবে তার উপদেশ মানে বাসার সামনে খুব বেশি বল প্রয়োগ করাটাও এই মুহূর্তে ঝামেলা। তো রাইট নাও কিছুটা এই মুহূর্তে আপনার পরিস্থিতি কন্ট্রোলে আছে। আর আমরা যদি দেখছি যে আপনার ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে কি বাসায় আছেন কিনা জানি না, মাত্র আজকে ভোরবেলায় তিনি বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দীর্ঘ সফর শেষে। তো এখন তাদের আসলে দাবি কি? তাদের বক্তব্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবি ছাড়াও
শর্ত সাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করাও তাদের দাবি। চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করে চাকরির জন্য অপেক্ষমান বিভিন্ন বয়সের নারী এবং পুরুষ। গত 26শে আগস্টে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনার ঢাকা শহরে কিছু কিছু জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ। এখন এগুলো আসলে কন্ট্রোল করবে কে? আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যত দিন যাচ্ছে তাদের দুর্বলতাগুলোই সামনে আসছে। ওই ওয়ান টাইম পলিথিন নিষিদ্ধ, প্লাস্টিক নিষিদ্ধ, রাস্তায় যে কুকুরগুলা ঘোরাফেরা করে তাদের অভিভাবক নাই সেগুলোরে লাইনে আনা, এগুলো মনে হয় এক ধরনের সংস্কার কর্মকাণ্ডে পরিণত হয়েছে। কিন্তু যেগুলো মূল জিনিস সেগুলো আসলে খুব বেশি এই মুহূর্তে পজিটিভলি হচ্ছে না। এই ধরনের বিষয়গুলো এই মুহূর্তে নেগেটিভ। আর যারা আপনারাও আন্দোলন করছেন একটু সময় বুঝে আন্দোলন করেন, একটার পর একটা আন্দোলন। এখন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করলে পুলিশের বদনাম, পুলিশ যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখনও পুলিশের বদনাম, যে পুলিশ কি করে আমিও জানি না যেগুলো সমাধান কি হবে। ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 2 মাস হতে চলল। এর মধ্যে সবকিছু লডর ভডর হয়ে গিয়েছে। এখন এই লডর ভডর যে শব্দটি, এটি মূলত চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ এবং সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসেছিলেন তখন প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে এলোমেলো, বিশৃঙ্খল, অরাজকতা এবং অস্থিরতা, এগুলো দেখে তিনি অনেকটা হতাশার সুরে বলেছিলেন যে সাবেক স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার সবকিছু লডর ভডর করে দিয়েছে। তা আমরা গত 2 মাস যাবৎ পরম আগ্রহ নিয়ে, শ্রদ্ধা নিয়ে অপেক্ষা করছি যে সেই লডর ভডর অবস্থা থেকে জনাব ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদেরকে একটি কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দেবেন। কিন্তু সমস্যা হলো যে গত 2 মাসে সরকারের এমন একটি সিদ্ধান্ত কিংবা একটি কর্মকাণ্ড যেটি আমাদেরকে ওইভাবে আসলে জাতীয় পর্যায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি। তবে হ্যাঁ, দুটো বিষয় সরকারের প্রশংসা না করলেই নয়। সেটি হলো মেট্রো রেল খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা। তারপর মেট্রো রেল সম্পর্কে সাবেক স্বৈরাচারী সরকার যে কথা বলেছিলেন, বিশেষ করে মেরামতের ব্যাপারে 300 বা 400 কোটি টাকা লাগবে, সেটা যেভাবে আসছে যে খুব অল্প পয়সার মধ্যে দেশীয় প্রযুক্তি দিয়ে এটি করা হয়েছে। এবং এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলেছিলাম যে যদি বুয়েটকে এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে 300 কোটি নয়, 30 কোটি টাকার মধ্যেও নয়, 30 লাখ টাকার মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব। তো যেটা জানতে পারলাম মাত্র 1 কোটি টাকা ব্যয়ে এই কাজটি মোটামুটি করে দেওয়া হয়েছে। যাই হোক, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। 2 নম্বর হলো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ব ব্যাংক, IMF, ADB, জাইকা, যারা ঋণ দান করে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশ্বাস করে হোক, সম্পর্কের কারণে হোক, একেবারে অনেকটা দরাজ দিল হয়ে এগিয়ে এসেছেন এবং ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা একদিকে ভালো সংবাদ যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের যে প্রবলেম রয়েছে, সেগুলোর জন্য একটা ভালো সুসংবাদ। কিন্তু একই সঙ্গে এটি খুবই একটা খারাপ সংবাদ আমাদের জন্য যে এই বিপুল অঙ্কের ঋণ এটি গ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার সেটি যদি না থাকে তাহলে এই ঋণ শেখ হাসিনার জমানাতে যতটা লড়র বড়র হয়ে গেছে তার চেয়ে আরও বেশি করে লড়র ভড়র হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে এই সরকারের আমলের যে দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নিয়োগ এবং বদলিতে যে পরিমাণ অর্থনৈতিক লেনদেন হয়েছে, ঘুষ দুর্নীতি হয়েছে, এটি এখন টক অফ দ্য কান্ট্রি। তো 3 কোটি টাকা দিয়ে তাও আবার চেকের মাধ্যমে একজন ডিসি নিয়োগ, এটি বাংলাদেশে কেউ কল্পনা করতে পারেনি। সেই ঘটনা কিন্তু এই সময়টিতে হয়েছে। এনিওয়ে, এখন আমরা যেটা বলছিলাম যে ইউনূসের যারা সমর্থক রয়েছেন তাদের বক্তব্য হলো যে 15টা বছর সুযোগ আপনারা বঞ্চিত ছিলেন, কথা বলতে পারেননি, জুলুম ছিল, নির্যাতন ছিল। তো হঠাৎ করে এই সরকার আসলো, আসার সঙ্গে সঙ্গে আপনারা এত অধৈর্য হয়ে কেন পড়েছেন? অ্যাটলিস্ট 15 মাস তো তাকে সময় দেবেন। বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, মূলধারা যারা রাজনৈতিক দল, তাদের সঙ্গে জনগণের একটা সম্পৃক্ত থাকে। মন্ত্রী বলেন, এমপি বলেন, সবার মাধ্যমে জনরোষটা আসলে এখানে মিনিমাইজ হয়। তো কাজেই এটা নির্বাচিত সরকারকে 15 মাস দেওয়া আর অনির্বাচিত সরকারকে 15 দিন দেওয়া, এটি রাজনীতির ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক নয়। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কর্মতৎপরতা বা সিদ্ধান্তগুলো, এগুলো আসলে 15 দিনের মধ্যেই দৃশ্যমান এবং আশা ব্যঞ্জক এবং আশা জাগা নিয়ে হওয়া উচিত ছিল, যেটি আসলে আদৌ হয়নি। এবং এটি না হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে ধৈর্য হারা হয়ে পড়েছি। দ্বিতীয়ত, তার অনেক গুণাবলী রয়েছে। এত গুণাবলী না হলে পশ্চিমের দুনিয়ার যারা লোক আছে তারা তো আমাদের মতো এত বেকুব নন। তারা ডক্টর ইউনূসের নামে পাগল, ইউনূস বন্দনা, তারপরে শেষে সেই ইউনূস তোষণ, ইউনূসের জন্য তারা অনেক কিছু করছেন। কেন করছেন, কীভাবে করছেন আমরা সেটা বলতে পারি না। তবে এখানে বলতে ব্যাপার হলো যে পশ্চিমা জীবনটা খুব অদ্ভুত এবং এখানে পশ্চিমারা যে কার অনুগত হয়, কার বিরাগ ভাজন হয়, এটা আমরা বলতে পারি না। বিশেষ করে ভারতীয়দের ব্যাপারে যারা একটু ভালো করে তাদেরকে নিয়ে কিন্তু পশ্চিমা দুনিয়াতে নিদারুণভাবে একটা আগ্রহ থাকে। যেমন ভগবান রজনীশ নামক একজন হিন্দু গুরু ছিলেন। তারপর ভগবান রজনীশের পরে যে পণ্ডিত রবিশঙ্কর, ভারতীয় ধ্রুপদী গায়ক, ওনাদেরকে নিয়ে নিদারুণভাবে যাকে বলা হয় সঙ্গীত বুঝুক আর না বুঝুক, পশ্চিমা দুনিয়াতে কিন্তু সেই পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে একটা মাতোয়ারা ভাব ছিল এবং এখনো আছে। একইভাবে কিছু বুঝুক বা না বুঝুক, পশ্চিমের সংস্কৃতিতে ভগবান রজনীশ একটা নতুন বিপ্লব এনেছিলেন। আমাদের দেশে তাকে ভণ্ড, তারপর সে খুবই অশ্লীল, বাজে লোক, ধর্ষণকারী হিসেবে বর্ণনা করা হলো। পশ্চিমা দুনিয়াতে ভগবান রজনীশ, তাকে সত্যিকার ভগবান বলা হয়, কিন্তু তিনি
আসলে ভগবানও নন, কোনো ধার্মিকও নন, একেবারে কোনো নাস্তিক একজন মানুষ। তো পশ্চিমা কিন্তু তাদেরকে নিয়ে খুব বাড়াবাড়ি করে। এখানে নোবেল পুরস্কার নিয়ে খালিদ মহিউদ্দিন সাহেব দারুণ একটা কথা বলেছেন যে এটি একটি পুরস্কার, নাথিং মোর। এটার একটা অর্থমূল্য রয়েছে এবং এটা পাওয়া মানেই কোনো কিছু নয়। তো ডক্টর মোহাম্মদের ইউনূসের যে মূল সফলতা সেটা হলো একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি যে গ্রামীণ ব্যাংক পরিচালনা করছেন বা উদ্ভাবন করেছেন, বা তিনি অন্যান্য যে সকল শিল্প উদ্যোক্তা হিসেবে কর্মকাণ্ড করেছেন, তার কর্পোরেট যে লাইফ এবং তার ইনোভেশন, এটাই কিন্তু তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এই বিষয়গুলোর জন্য। কিন্তু তিনি রবীন্দ্রনাথ নন, তিনি 2 লাইন কবিতা লিখতে পারেননি। আবার তিনি নেলসন ম্যান্ডেলা নন, সংগ্রামী নন। তিনি কার্যত আমরা তাকে দেখেছি একেবারে সাধারণ সাদা সিধে একজন মানুষ, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চান, নিজের কর্ম নিয়ে সুখ শান্তিতে থাকতে চান, কিন্তু পলিটিক্যাল যে লিডারশিপ এটি তার মধ্যে কখনো ছিল না। এবং গত এই 2 মাসে আমরা তার মধ্যে কোনো রাজনৈতিক নেতৃত্বের যে জায়গাগুলো আছে সেখানে বলতে গেলে শূন্য তো নয়, মাইনাস। তো তিনি এই গত 2 মাসে রাজনৈতিকভাবে আমরা আশান্বিত হব, তার প্রতি নির্ভরশীল হব, এরকম একটি সিদ্ধান্ত নিতে পারেননি, এরকম একটি কর্ম করতে পারেননি, এরকম একটি ফোকাস দিতে পারেননি। তিনি চমৎকারভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, বাংলাতেও তিনি কথা বলতে পারেন। এটা আশা জায়গা নিয়ে, মানুষকে আশা জায়গা। এবং আপনি দেখবেন যে সমস্ত মানুষ খুব যাকে বলা হয় অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে কথা দ্বারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ব্যর্থ এবং অশান্তিতে পরিপূর্ণ একটি জীবন তারা লিড করে। তো আমাদের দেশে হবে সেই ছেলের কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি গ্রামীণ ব্যাংক আপনি ধরেন, এটি এরশাদ জামানাতে সরকারের আনুকূল্য নিয়ে এটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্যাংকটি 96 সালে এসে দেউলিয়া হয়ে যায়, একেবারে দেউলিয়া হয়ে যায়। এবং বাংলাদেশ ব্যাংক থেকে শেখ হাসিনা সরকার তখন 800 কোটি টাকা, চিন্তা করুন 96 সনে 800 কোটি টাকা, এখন 8000 কোটি টাকার সমান বিনা সুদে বা নামমাত্র সুদে এই ব্যাংকটিকে সাবসিডিজ দিয়ে এই ডক্টর মোহাম্মদ সেই ইউনূসের এই ব্যাংকটিকে রক্ষা করা হয়। উনি এই ব্যাংকের নাম ব্যবহার করে, এই ব্যাংকের মূলধন ব্যবহার করে তিনি অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন বলে আওয়ামী লীগের লোকজন অভিযোগ করে, ইনক্লুডিং গ্রামীণ ফোন। আবার সেই গ্রামীণ ফোনে তার শেয়ার, টেলিনরের সাথে তার যে চুক্তি, এসব নিয়ে যে সকল দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এগুলো নিয়ে আমরা বাংলাদেশে কিন্তু কেউ আমরা জানতাম না। সেই নরওয়ের যে একটি টেলিভিশন, তারাই কিন্তু প্রথম এই গ্রামীণ টেলিকম নিয়ে ডক্টর ইউনূসের অর্থনৈতিক লেনদেন নিয়ে কিন্তু প্রথম তারা সেই রিপোর্ট তারা প্রকাশ করে, যারা সারা দুনিয়ায় হইচই পড়ে যায়। এবং ওটার পর থেকে কিন্তু বাংলাদেশেও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে নেতিবাচক আলোচনা শুরু হয়। তো তার গ্রামীণ টেলিকম, তারপরে তার গ্রামীণ চেক, তারপর বলতে গেলে তিনি আরেকটা ফ্রান্সের সাথে গ্রামীণ ড্যানন একটা দই তৈরির কারখানা করেছিলেন, অনেকগুলো টাকা, প্রায় 800 কোটি টাকা ব্যয় করে একটা দইয়ের কারখানা তিনি করেছিলেন। এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু ব্যর্থ হয়েছে এবং এখানে বলতে গেলে ব্যাংক্রাফট, এই জিনিসগুলো ব্যাংক্রাফট হয়েছে। এবং এখানে তার কত টাকা লস হয়েছে এবং এই টাকাগুলো তিনি গ্রামীণ ব্যাংক থেকে নিয়েছেন, গ্রামীণ টেলিকম থেকে নিয়েছেন, নাকি বিদেশে বক্তৃতা করে বিবৃতি দিয়ে সেখান থেকে উপার্জন করেছেন, এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো জানি না। ফলে কাজেই একটা মানুষের যে সফলতা, জীবনের সব ক্ষেত্রে যে সফলতা, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যদি না থাকে, তাহলে সেই মানুষকে দ্বারা আসলে অন্য জীবনের যে সেক্টরগুলো রয়েছে সেখানে বড় কিছু হওয়া সম্ভব না। দিস ইজ ওয়ান। সেকেন্ড হলো রাজনীতি এমন একটা বিষয়, এখানে শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ, ভীষণ সাহস, দক্ষতা, অভিজ্ঞতা এগুলো থাকতে হবে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, দুনিয়া কাঁপানো রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা অক্ষর জ্ঞান ছিল না, কলম দিয়ে লিখতে পারতেন না। যেমন সম্রাট আকবর, তিনি লিখতে পারতেন না, একেবারে লিখতেও পারতেন না, পড়তে পারতেন না। ভারতবর্ষের আরেকজন সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি, তিনিও পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। এরকম আমি অসংখ্য লোকের নাম আপনাদেরকে বলতে পারবো যারা মহাকালের, সর্বকালের সেরা রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং এখনো পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড, তাদের কারোই পিএইচডি ডিগ্রি ছিল না। এমনকি অনেকে এতটা দুর্বল ছিলেন, যেমন আমি ইউরোপের কয়েকজন সম্রাটের নাম জানি, ফিলিস্তিনের কয়েকজন সম্রাটের নাম জানি, তারপরে মধ্যপ্রাচ্যের কয়েকজন সম্রাটের নাম জানি, যারা মূলত যাকে বলে এখন প্যারালাইজ ছিলেন, বিছানায় শুয়ে শুয়ে তারা সিদ্ধান্ত দিতেন, কিন্তু তাদেরকে বলা হয় ইতিহাসে গ্রেট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার ইন অল টাইম। এরকম কয়েকজন সম্রাটের নাম রয়েছে। তো কাজে রাজনীতি একটা সম্পূর্ণ আলাদা বিষয়। তো সেই আলাদা বিষয়ে অন্য জায়গাতে যারা খুব সফল হয়েছেন, ভালো ছাত্র বা খুব ভালো লেখক, ভালো কবি, ভালো সাহিত্যিক, ভালো উপন্যাসিক, এটা হলেই কিন্তু হয় না। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল যে যোগ্যতাটা দরকার সেটা তার পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল ভিশন, পলিটিক্যাল মিশন। তো এই জায়গাটাতে আমি এখনো পর্যন্ত তাকে শূন্য দেখতে পাচ্ছি, একেবারে শূন্য। আর এই শূন্য নিয়ে তিনি গত 2 মাসে যে কর্মকাণ্ড করেছেন সেটাকে শূন্য নিচে মাইনাসে চলে এসেছে তার কর্মকাণ্ড। এর ফলে কি হচ্ছে, আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার আরো অনেকগুলো নতুন নতুন সমস্যা তৈরি করেছেন। পুলিশের নতুন সমস্যা সৃষ্টি হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, ব্যাংকগুলোতে হয়েছে, বিমাগুলোতে হয়েছে, রাজনৈতিক সেক্টরে যে অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে। এরপরে যে মানুষগুলো 15 দিন আগে তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে তার পিছনে কথা বলেছে, ইনক্লুডিং জামাত, বিএনপি সহ অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো, তারা সবাই এখন মানে তার বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলছেন, এটা কোনো অবস্থাতেই এমন ইঙ্গিত বহন করে না যে তার পিছনে জাতি থাকবে এবং আরও 15 মাস তার জন্য অপেক্ষা করবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি 3টি ভিডিও আপনারা দেখলেন এবং তাদের কথাগুলো বা বিশ্লেষণগুলো আপনারা শুনলেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।